আমি যে দিবস পুলিশ বিভাগে প্রথম কর্মকার্য শিখিবার নিমিত্ত, সেই দিবসই আমাকে বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নিকট প্রেরণ করা হয়। বন্দ্যোপাধ্যায় মহাশয় একজন বহুদর্শী পুরাতন কর্মচারী। শহরের মধ্যে তাহার বেশ নামডাক আছে। কাজকর্মে তাহার যশ যথেষ্ট হইয়াছে এবং তিনি অনেক অসাধ্যও সাধন করিয়াছেন। পুলিশ বিভাগে কিরূপে কর্মকার্য করিতে হইবে, কোন পন্থা অবলম্বন করিয়া অনুসন্ধানে প্রবৃত্ত হইতে হইবে, সর্বসাধারণের সহিত সর্বদা কিরূপ ব্যবহার করিতে হইবে, এই সকল উপদেশ আমি তাহারই নিকট সর্বপ্রথম প্রাপ্ত হই এবং তাহারই নিকট পুলিশের কর্মকার্য শিক্ষা করি বলিয়াই তাহাকে আমি গুরু বলিয়া মানিয়া থাকি। যত দিবস তিনি এই বিভাগে কর্ম করিতেন, তত দিবস তিনি আমাকে শিষ্য বলিয়া বিশেষ স্নেহ করিতেন এবং যখন যে স্থানে যে অনুসন্ধানে নিযুক্ত হইতেন, দূরে থাকিলেও আমার সাহায্য লইবার নিমিত্ত তিনি আমাকে ডাকাইয়া লইতেন। যে অনুসন্ধানে আমি একাকী নিযুক্ত হইতাম, তাহার ভিতর যদি ঘটনাচক্রের কোনরূপ গোলযোগ বাধিত, তাহা হইলে তাহারই সহিত পরামর্শ করিয়া সেই গোলযোগ হইতে উত্তীর্ণ হইতাম। এখন আর তিনি পুলিশ বিভাগে নাই, বহু দিবস হইল। পেনশন লইয়া স্বস্থানে প্রস্থান করিয়াছেন এবং জীবনের অবশিষ্টাংশ সেই স্থানে বসিয়া সুখে অতিবাহিত করিতেছেন। সুতরাং পরামর্শের আবশ্যক হইলে হঠাৎ তাহার সাহায্য পাইবার আর কোনরূপ সম্ভাবনা নাই। যা হোক, প্রায় 15 বৎসর অতীত হইল। এক দিবস প্রাতঃকালে 6টার সময় আমি থানায় বসিয়া আছি। এমন সময়ে বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নিকট হইতে একখানি পত্র পাইলাম। তাহাতে লেখা ছিল, একটি ভয়ানক মোকদ্দমার অনুসন্ধান করিবার নিমিত্ত আমি নিযুক্ত হইয়াছি। মোকদ্দমার অবস্থা যেরূপ দেখিতেছি, তাহাতে এই অনুসন্ধান শেষ করা একজনের কম্য নহে। আশা করি পত্র পাইবা মাত্র পত্রবাহক সমবিব্যাহারে তুমি এখানে আসিবে এবং আমার সাহায্য করিতে প্রবৃত্ত হইবে। আমি ঘটনাস্থানে তোমার অপেক্ষা করিব। পত্রবাহক সেই স্থান চেনে, সে অনায়াসেই তোমাকে ঘটনাস্থান দেখাইয়া দিতে পারিবে। একে তো সরকারি কার্য, তাহার উপর আবার গুরুর আদেশ। সুতরাং কাল বিলম্ব না করিয়া সেই পত্রবাহক সমবিব্যাহারে থানা হইতে বহির্গত হইলাম। পথে একখানি গাড়ি ভাড়া করিয়া যত শীঘ্র পারি ঘটনাস্থলে গিয়া উপস্থিত হইলাম। ঘটনাস্থলটি বিডন স্ট্রিট হইতে বেশি দূর নহে। ঘটনাস্থলে উপস্থিত হইয়া দেখিলাম বন্দ্যোপাধ্যায় মহাশয় আমার পূর্বেই সেই স্থানে গিয়া উপস্থিত হইয়াছে। তিনি আমাকে দেখিবা মাত্র কহিলেন, আসিয়াছ? ভালো হইয়াছে। পূর্বে এই গৃহের পুরো অবস্থাটা সচক্ষে দেখিয়া আইসো। তাহার পর যাহা কিছু জানিতে পারিয়াছি আমি, তাহা তোমাকে বলিব। এই বলিয়া সম্মুখস্থিত একটি গৃহ আমাকে দেখাইয়া দিলেন। কলিকাতা শহরের ভিতর হইলেও পল্লীগ্রামের যেরূপ অধিকাংশ বাড়ি দেখিতে পাওয়া যায়, ইহা সেই প্রকারের একটা পাকা বা ইষ্টক নির্মিত একতলা বাড়ি। সেই বাড়ির ভেতর একটি ভিন্ন গৃহও নাই। গৃহটি বেশ বৃহৎ এবং পরিসর। তাহার সম্মুখে একটি বারান্দা বা দরদালান। সেই গৃহের চতুর্পার্শ্বেই অনাবৃত ভূমিখণ্ড আছে। সেই ভূমিখণ্ড ইষ্টক প্রাচীর দ্বারা বেষ্টিত। গৃহের দক্ষিণে প্রাচীরের গাত্রে কেবল একটি মাত্র দ্বার আছে। সেই দ্বারের দুই পার্শ্বে 2টি জানলা। পশ্চিম দিকের প্রাচীরের কেবল একটি মাত্র দ্বার ভিন্ন, আর কিচ্ছুই নাই। এবং উত্তরে 3টি এবং পূর্বে একটি জানলা আছে, দরজা নাই। জানলাগুলি সমস্তই বিলক্ষণ পরিসর, এমনকি দ্বারের প্রায় সমায়তন বিশিষ্ট বলিলেও হয়। উক্ত জানলাগুলো স্থূল লৌহ গড়াদিয়া দ্বারা সংবদ্ধ। গৃহের ভিতর প্রবেশ করিয়া দেখিলাম উহার দুই পার্শ্বে, অর্থাৎ গৃহের পূর্ব ও পশ্চিম অংশে 2খানি পালঙ্ক। একখানি বহু পুরাতন এবং তাহার উপরিস্থিত বিছানাপত্র নিতান্ত অপরিষ্কার। অপরখানি নিতান্ত জীর্ণ নহে এবং তদুপরি যে বিছানা আছে তাহা পরিষ্কার ও পরিচ্ছন্ন। 2 পালঙ্কের মধ্যস্থলে যে স্থান আছে, তাহার উত্তরাংশে কয়েকটি কাষ্ঠ নির্মিত আলমারি, সিন্দুক এবং বাক্স সারি সারি সাজানো আছে। সেই সকল আলমারি প্রভৃতির পূর্ব দিকে, অথচ সেই বহু পুরাতন পালঙ্কের নিকট লোহার একটা সিন্দুক আছে। আরও দেখিলাম কাষ্ঠ নির্মিত আলমারি প্রভৃতি সমস্তই ভগ্নাবস্থায় রহিয়াছে এবং তাহার মধ্যস্থিত দ্রব্যাদি
সেই গৃহের ভিতর ছড়ানো আছে। লোহার সিন্দুক ভাঙা নহে, খোলা, কিন্তু তাহার চাবি সেই স্থানে দেখিতে পাওয়া যাইতেছে না। উহার ভিতরেও যে সকল দ্রব্যাদি ছিল তাহার অধিকাংশই মেজের উপর গড়াগড়ি খাইতেছে। সিন্দুকের ভিতরস্থ কাপড়ের কতক অংশ সিন্দুকের ভেতরে রহিয়াছে, কত বাহিরে রহিয়াছে। সেই কাপড় রাশির ওপর একটি ক্লক ঘড়ি পড়িয়া রহিয়াছে। ক্লকটি দেখিয়া বোধ হয় উহা বহু পুরাতন নহে, উহার বার্নিশ এখনো নষ্ট হয়ে যায় নাই। ক্লকটি কিন্তু চলিতেছে না, বন্ধ আছে। দেখিয়া বোধ হয় চলিতে চলিতে হঠাৎ পড়িয়া যাওয়ায় বন্ধ হইয়া গিয়াছে। জানলাগুলিও উত্তম রূপে দেখিলাম, কিন্তু তাহার ভিতর দিয়া লোক যাতায়াতের কোনরূপ চিহ্ন দেখিতে পাইলাম না। পশ্চিম দিকের দ্বারের অর্গল অস্ত্র ব্যবহারে উন্মুক্ত করা হইয়াছে বোধ হইল, কিন্তু সম্মুখ দরজার কোনো স্থানে কোনরূপ চিহ্ন লক্ষিত হইল না। যখন আমি গৃহের ভিতরে প্রবেশ করি, সেই সময় গৃহের সম্মুখে দালানের ওপর জৈনিক প্রহরীর পাহারা ছিল। গৃহের অবস্থা দেখিয়া যখন আমি বহির্গত হইতেছিলাম, সেই সময় সেই প্রহরী আমার সম্মুখে আসিয়া আমার হস্তে দুইখানি নূতন সাদা রুমাল এবং একটি ছোট শিশি প্রদান করিয়া কহিল, এই 3টা দ্রব্য সেই গৃহের ভেতরে পাওয়া গেছে, এখন আমার জিম্মায় রহিয়াছে। আরও কহিল, এই শিশিটি এবং একখানি রুমাল ছিল সেই পরিষ্কার বিছানার ওপর, এবং এই রুমালটি ছিল অপরিষ্কার বিছানার ওপর। রুমাল দুইখানি হস্তে লইয়া উত্তম রূপে দেখিলাম দুইখানি সম্পূর্ণ নতুন, কোন স্থানে কোনরূপ চিহ্ন নাই, কিন্তু উহা হইতে এখনো এক প্রকার বিকট দুর্গন্ধ বাহির হইতেছে। সেই গন্ধ আমার নাসিকার ভিতরে প্রবিষ্ট হইবা মাত্র আমার মস্তক ঘুরিয়া উঠিল। আমি তক্ষণি উহা প্রহরীর হস্তে প্রদান করিয়া কহিলাম, দূরে ইয়া দিওয়াকে রাখিয়া দাও, দূরে রাখিয়া দাও। প্রহরী তাহাই করিল। শিশিটি পরীক্ষা করিয়া দেখিলাম উহার ভিতর এখনো এক প্রকার তরল পদার্থের অতি সামান্য অবশেষ রহিয়াছে। ছাপানো অক্ষরে উহার গাত্রে ইংরেজি অক্ষরে লেখা আছে ক্লোরোফর্ম, কিন্তু উহা যে কোন ডাক্তারখানা হইতে আনিত বা কাহার নিমিত্ত বিকৃত হইয়াছে তাহার কিছুমাত্র লেখা নাই। শিশিটি না খুলিয়া উহা যেরূপ অবস্থায় ছিল সেইরূপ অবস্থাতেই সেই প্রহরীর হস্তে প্রদান করিয়া আমি গৃহের বাইরে আসিলাম। পরিশেষে বাড়ির চতুর্দিকে একবার উত্তম রূপে দেখিলাম, কোন স্থানে সন্দেহসূচক কোনো দ্রব্যই দেখিতে পাইলাম না। বিশেষ মনঃসংযোগ করিয়া সেই বাটির চতুর্দিকে বেষ্টিত সেই ইষ্টক নির্মিত প্রাচীরের উপরিভাগ ক্রমে ক্রমে সমস্তই দেখিলাম, কিন্তু কোন স্থানে কোনো লোকের পদচিহ্ন বা অনুসন্ধানের প্রয়োজনীয় অপর কিছুই দেখিতে পাইলাম না। বাড়ির প্রাঙ্গণের কোনো স্থানেই উত্তম রূপে দেখিতে বাকি রাখিলাম না, কিন্তু সে দেখায় কোনো ফলই পাইলাম না। এমন কোনো বিষয় চক্ষুতে পড়িল না যে এই অনুসন্ধান উপলক্ষে অভাবপক্ষে সেই দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করি। যা হোক, এইরূপে সমস্ত স্থান দেখিয়া বন্দ্যোপাধ্যায় মহাশয়ের নিকট গিয়ে উপবেশন করিলাম। উক্ত বাটির প্রাঙ্গণের মধ্যে এক স্থানে বন্দ্যোপাধ্যায় মহাশয় বসিয়াছিলেন। সেই স্থানে আরও কয়েকজন ইংরাজ এবং দেশীয় কর্মচারী উপস্থিত ছিলেন। বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাকে তাহার নিকট বসিতে কহিলেন। আমি সেই স্থানে উপবেশন করিলে তিনি কহিতে লাগিলেন, অদ্য প্রত্যুষে 5টার সময় আমি সংবাদ পাই যে এই বাড়ির একটি স্ত্রীলোক এবং একটি পুরুষ অচৈতন্য অবস্থায় তাহাদিগের গৃহের ভিতর পড়িয়া রহিয়াছে, এবং তাহাদিগের গৃহস্থিত সিন্দুক বাক্স প্রভৃতি সমস্ত দ্রব্যই ভগ্নাবস্থায় আছে। এই সংবাদ পাইয়া আমি আর কাল বিলম্ব করিতে পারিলাম না। দ্রুত পদে ঘটনাস্থলে উপস্থিত হইয়া দেখিলাম বাড়ির সদর দরজা খোলা, গৃহের দরজা দুটিই খোলা। জিনিসপত্র এখন যেরূপ অবস্থায় দেখিলে সেরূপ অবস্থাতেই পড়িয়া আছে। গৃহের ভিতর যে দুইখানি পালঙ্ক দেখিয়াছ, তাহার একখানিতে একটি প্রবীণা স্ত্রীলোক, অপরখানিতে একটি 18 বৎসর বয়স্ক যুবক অচৈতন্য অবস্থায় পড়িয়া আছে। যুবকের নিকট ক্লোরোফর্মের একটি শিশি পাইলাম। আরও দেখিলাম দুজনের মস্তকের নিকট দুইখানি সাদা রুমাল রহিয়াছে। বুঝিলাম উহাতেও ক্লোরোফর্ম মিশ্রিত।
এই সকল অবস্থা দেখিয়া কাল বিলম্ব না করিয়াই প্রথমে উহাদিগকে মেডিকেল কলেজে পাঠিয়ে দিলাম। তাহারা এখনো মরে নাই, সেই স্থানে চিকিৎসাধীন আছেন, কিন্তু এখনো জ্ঞান শূন্য। সুতরাং তাহাদিগের নিকট হইতে এখন কোনো কথা জানিবার উপায় নেই। উহাদিগকে হাসপাতালে পাঠাইয়া পরিশেষে অনুসন্ধানে এইমাত্র জানিতে পারিলাম যে উহাদিগের একটি পরিচারিকা আছে, তাহার নাম যাহাই হোক হররমা বলিয়া সে সকলের নিকট পরিচিত। সে এই বাড়িতে থাকে না, তাহার পৃথক বাসা আছে। সকাল বৈকাল দুই বেলা আসিয়া আবশ্যক কার্য সমাপন করিয়া যায়। কল্য সন্ধ্যার পর যখন সে আপনার কার্য সমাপন করিয়া গমন করিয়াছিল, তখন বৃদ্ধা তাহার গৃহের সম্মুখে দালানে বসিয়াছিল। যুবক সেই সময় বাড়িতে ছিল না। অদ্য প্রাতঃকালে যখন সে আপনার কার্যে আগমন করে, তখন সে প্রথমেই দেখিতে পায় বাড়ির সদর দরজা খোলা, গৃহের দরজাও খোলা, দ্রব্যাদির অবস্থা এইরূপ, এবং বৃদ্ধ ও যুবক অচৈতন্য অবস্থায় আপন আপন বিছানার উপর পড়িয়া আছে। এই অবস্থা দেখিয়া সে গোলযোগ করিয়া ওঠে। তাহাতে দুই একজন করিয়া পাড়ায় অনেকেই আসিয়া উপস্থিত হয়। তৎপরে পাড়ার লোকের উপদেশ অনুযায়ী হররমা থানায় গিয়া এই সংবাদ প্রদান করে। সংবাদ প্রাপ্তিমাত্র প্রথমেই আমি আগমন করি, এবং যাহা স্বচক্ষে দর্শন করি তাহা পূর্বেই তোমাকে বলিয়াছি। হররমা এবং পাড়ার অপরাপর লোকদিগের নিকট হইতে আরও অবগত হইতে পারিয়াছি। সে বৃদ্ধার নাম ভব। সে গোপাল বোসের বিধবা স্ত্রী। গোপাল বোস সেই স্থানের একজন পুরাতন অধিবাসী ছিলেন। হাটখোলায় তাহার এক ভুসিমালের দোকান ছিল। তিনি যত দিবস জীবিত ছিলেন সেই দোকানের উপসত্ত্ব হইতেই স্বচ্ছন্দে দিনপাত করিতেন। পরিবারের মধ্যে তাহার স্ত্রী এই ভব ভিন্ন অপর আর কেউ ছিল না। এরূপ শোনা যায় তিনি তাহার মৃত্যুকালে ভবর পরিধেয় অলঙ্কার প্রভৃতি ব্যতি রেখে নগদ অর্থও অনেক রাখিয়া গিয়েছিল। তাহার মৃত্যুর পর হইতেই সেই দোকান উঠিয়া যায়, কিন্তু সঞ্চিত অর্থ হইতেই ভব এত দিবস বিনা ক্লেশে দিন যাপন করিয়া আসিতেছেন। হিন্দু বিধবার আচরণীয় ব্রতনিয়ম প্রভৃতি সেই অর্থের দ্বারাই তিনি একাল পর্যন্ত সমাপন করিয়া আসিতেছিলেন। আমার বোধ হয় সোনা ও রূপার অলঙ্কার প্রভৃতি বন্ধক রাখিয়া সুদ প্রভৃতিতে যে অর্থ তিনি প্রাপ্ত হইতেন, তাহার কিয়দংশের দ্বারাই তাহার বর্তমান সংসার খরচ নির্বাহ হইত। অধিকত্ব মাস মাস কিছু জমাও হইত। বৃদ্ধার বয়ক্রম ক্রমে অধিক হইয়া আসিতেছে। তার বয়ক্রম এখন বোধ হয় 55 বৎসরের কম হইবে না। যুবকের নাম রসিকলাল ঘোষ। তাহার বয়সক্রম এখন 28 বৎসরের কম হইবে বলিয়া বোধ হয় না। রসিকলাল যে কে, কাহার পুত্র, তাহা পাড়ার অপর কেহই বলিতে পারেন না। কিন্তু বৃদ্ধা যে নিশ্চয়ই বলতে পারবেন, তাহার আর কিছুমাত্র সন্দেহ নেই। রসিকলালকে উত্তম রূপে না জানিলেও পাড়ার কেহই কিন্তু তার বিপক্ষে কোনো কথা বলেন না, বরং সকলেই কহেন রসিক বড় ভালো ছোকরা, তাহার স্বভাব চরিত্র উত্তম। প্রায় 10 বছর পূর্বে যখন রসিকের বয়সক্রম 8 বছর ছিল, সেই সময় সকলেই রসিককে এই স্থানে দেখিতে পাইতেছেন। বৃদ্ধাই তাহাকে লালন পালন করিয়া এত বড় করিয়াছে। লেখাপড়া শিখাইবার নিমিত্ত বৃদ্ধা বিশেষ যত্ন করিয়াছিলেন, কিন্তু সে ভালোরূপ লেখাপড়া শিখিয়া উঠিতে পারে নাই। বৃদ্ধার আর কেহই ছিল না, বিশেষ সে রসিককে প্রাণের সহিত ভালোবাসে। এক দণ্ডের নিমিত্ত কোনরূপে তাহাকে চক্ষুর অন্তরাল করিতে চাহে না। তাহার ইচ্ছা সে যত দিবস বাঁচিবে এই রূপেই তাহাকে প্রতিপালন করিবে। মৃত্যুকালে তাহার যাহা কিছু আছে সমস্তই রসিকের হস্তে অর্পণ করিয়া যাইবে। যাহারা জানেন না, তাহাদিগের মধ্যে কেহই বলিতে পারেন না যে রসিক তাহার পুত্র নহে। মাতা পুত্রকে যেরূপভাবে সর্বদা দেখিয়া থাকেন, বৃদ্ধাও সেই রূপে রসিককে স্নেহচক্ষে দেখিয়া থাকেন। রসিকের আহার না হইলে
বৃদ্ধার আহার হয় না, রসিক শয়ন না করিলে বৃদ্ধার নিদ্রা আসে না। যদি রসিক কোনো দিবস অসুস্থ হয়, তাহা হইলে বৃদ্ধা যে কিরূপ কষ্ট অনুভব করিয়া থাকেন, তাহা যিনি দেখিয়াছেন তিনিই বুঝিতে পারেন। সম্প্রতি রসিকের বিবাহ দিবার নিমিত্ত বৃদ্ধা একেবারে ব্যস্ত হইয়া পড়িয়াছেন। একটি সুপাত্রীর অনুসন্ধানের নিমিত্ত তিনি যে কত লোকের তোষামত করিতেছেন, তাহা কে বলিবে। যে দুইজন এখনো অচৈতন্য অবস্থায় হাসপাতালে পড়িয়া আছেন, তাহাদিগের অবস্থা তো এই দুইজন ব্যতীত বাড়িতে অপর কেহই থাকেন না। অপর লোকের মধ্যে এক হরর মা। সে রাত্রি দিন যদিও এই বাড়িতে থাকেন না, তথাপি সে অনেকদিন পর্যন্ত এই বাড়িতে কর্ম করিতেছে। তার চরিত্র সম্বন্ধে কোনো দোষের বিষয় এ পর্যন্ত কেহই বলিতে পারেন না। গৃহের অবস্থা দেখিয়া বিলক্ষণ বোধ হইতেছে। বৃদ্ধার যাহা কিছু সংস্থান ছিল, তাহার সমস্তই অপহৃত হইয়া গিয়াছে। কিন্তু তাহার কি ছিল, তাহার মধ্যে কি আছে এবং কোন কোন দ্রব্যই যে অপহৃত হইয়াছে, তাহা যে পর্যন্ত বৃদ্ধা অচৈতন্য অবস্থায় আছে, সেই পর্যন্তই স্থির হইতে পারে না। কিন্তু এইরূপ বিষ প্রয়োগের উদ্দেশ্য যে চুরি, তাহাতে আর কিছুমাত্র ভ্রম নাই। বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কথা শুনিয়া স্থির অন্তঃকরণে কিছুক্ষণ আমি সেই স্থানে বসিয়া রহিলাম। পরিশেষে তাহাকে কহিলাম, বৃদ্ধার গৃহ হইতে অনেক টাকার দ্রব্যাদি যে অপহৃত হইয়াছে, তাহার আর কিছুমাত্র সন্দেহ নাই। কিন্তু এই দুরূহ কার্য কাহার দ্বারা সম্পন্ন হইল? বৃদ্ধা এখন অচৈতন্য অবস্থায় হাসপাতালে আছেন, তাহা তো দেখিতে পারিতেছি। আর ইহাও বেশ বুঝিতে পারিতেছি যে তিনি ব্যতীত অপহৃত দ্রব্যের তালিকা প্রদানে আর কেহই সমর্থ নহেন। কিন্তু যখন আপনি প্রথম এখানে আগমন করেন, সেই সময় যদি তাহাকে মৃত অবস্থায় প্রাপ্ত হইতেন, বা ঈশ্বর না করুন এখনও যদি এইরূপ অচৈতন্য অবস্থায় তিনি ইহজীবন পরিত্যাগ করেন, তাহা হইলে কি আমাদের অনুসন্ধান বন্ধ করিতে হইবে? অনুসন্ধান বন্ধ হইতে পারে না। তুমি যাহা করিতেছ তাহা যথার্থ। বৃদ্ধ মরিয়া গিয়াছে, এই বিবেচনা করিয়াই এখন আমাদিগের অনুসন্ধান করা কর্তব্য। দেখো দেখি, হরর মা, পাড়া প্রতিবেশী প্রভৃতি লোকদিগের নিকট হইতে বৃদ্ধার অপহৃত দ্রব্যাদির কতদূর তালিকা প্রস্তুত করিতে পারো। বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কথা শুনিয়া সেই স্থানে অপরাপর যে সকল কর্মচারী ছিলেন, তাহাদিগের মধ্যে একজন ইংরেজি কর্মচারী ছিলেন। তিনি কহিলেন, কি কি দ্রব্য চুরি হইয়াছে তার তালিকা প্রস্তুত করা নিতান্ত আবশ্যক। কিন্তু চোর কি প্রকারে বাড়ির ভেতর আগমন করিল, কিরূপে গৃহের ভেতর প্রবেশ করিল, এবং কোন সময় বা ভয়ানক কাণ্ড সম্পাদন করিয়া প্রস্থান করিল, আমার বিবেচনায় তাহাও অগ্রস্থির করা কর্তব্য। অবশ্য সে সকল বিষয় স্থির করিবার উপায় কিছুমাত্র নাই। অবস্থা দেখিয়া অনুমানে যতদূর স্থির হইতে পারে। আপনার বিবেচনায় চোর কিরূপে বাড়ির ভেতরে প্রবেশ করিল? সদর দরজার অবস্থা দেখিয়া এমন কিছুই বুঝিতে পারা যায় না, যাহাতে অনুমান করা যাইতে পারে সেই দরজা ভাঙিয়া বা বাহির হইতে কোনরূপে দরজা খুলিয়া বাড়ির ভেতরে প্রবেশ করিয়াছে। আমার বোধ হয় প্রাচীর উল্লঙ্ঘন করিয়া প্রবেশ করিয়া থাকিবে। সমস্ত প্রাচীর আমি উত্তম রূপে দেখিয়াছি, কিন্তু উহার কোন স্থানে কোনরূপ চিহ্ন নাই, যাহা দেখিলে অনুমান করা যাইতে পারে যে অপহরণকারী সেই স্থান দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করিয়াছে। হয়তো হইতে পারে। বাহির হইতে দরজা ভাঙিয়া বা খুলিয়া কেহই ভেতরে আসেই নাই, অথবা প্রাচীর উল্লঙ্ঘন করিয়াও কেউ বাড়ির ভেতর প্রবিষ্ট হয় নাই। কোনো ব্যক্তি ভিতর হইতে দরজা খুলিয়া দিয়া থাকিবে। নিয়মিত সময় সদর দরজা বন্ধ হইবার অগ্রে কোনো ব্যক্তি অনায়াসেই বাড়ির ভেতরে কোনো না কোনো স্থানে লুক্কায়িত থাকিতে পারে, অথবা দৈবক্রমে সদর দরজা বন্ধ করিতে ভুলিয়া গিয়া থাকিবে, অথবা এরূপ কোনো অবস্থা ঘটিয়াছিল যাহা এখন আমরা অনুমান করিয়া উঠিতে পারিতেছি না। কিন্তু কত রাত্রিতেই ঘটনা ঘটিয়াছে বলিয়া বোধ হয়? আমার বোধ হয় রাত্রি 12টা কি 1টার সময়।
কিন্তু আমার বিবেচনায় ভোর 4টা হইতে 5টার মধ্যে। কিন্তু রাত্রি 10:30টার সময় ঘটনা ঘটিয়াছে। আপনারা এরূপ বিভিন্ন বিভিন্ন সময়ের অনুমান কিরূপে করিতেছেন? আমার অনুমান করিবার বিশেষ কোনো কারণ নাই, কিন্তু এত দেশীয় মনুষ্যগণের রীতিনীতি এককাল পর্যন্ত আমি যতদূর শিক্ষা করিয়াছি, তাহাতে আমার বিশ্বাস এরূপ ঘটনা 12টা কি 1টার সময় হওয়াই সম্ভাবনা। কারণ এত দেশীয় লোকেদের আহার ও শয়ন করিতে প্রায় রাত্রি 10টা-11টা অতিবাহিত হইয়া যায়। তারপর প্রথমে যেরূপভাবে নিদ্রা আসিয়া উপস্থিত হয়, সেরূপ গাঢ় নিদ্রার শেষ রাত্রিতে অনেকেই অভিভূত থাকেন না। অতি সামান্য শব্দে শেষ রাত্রির নিদ্রা ভাঙিয়া যায়, কিন্তু প্রথম নিদ্রা সহজে ভঙ্গ হয় না। প্রগাঢ় নিদ্রায় যে সময় সকলে অচেতন থাকে, দস্যুতস্করের পক্ষে সেই সময় বড় সুবিধাজনক। একাল পর্যন্ত আমি যত শীতঝড়ি প্রভৃতির অনুসন্ধান করিয়াছি, তাহার অধিকাংশ স্থানেই আমি দেখিতে পাইয়াছি সেই সময়কেই চোরেরা প্রশস্ত মনে করিয়াছে। আপনি যে অনুমান করিয়াছেন তাহা নিতান্ত অযুক্তিসঙ্গত নহে। বর্তমান স্থলে যদি আমি বিশেষ রূপে জানিতে না পারিতাম, তাহা হইলে নিশ্চয়ই আমি আপনার মতের অনুমোদন করিতাম। কিন্তু ইহা প্রাতে 4-5টার সময় হইয়াছে, এ কথা আমি কোনরূপেই বলিতাম না। এরূপ বিশেষ অবস্থা আপনি কি জানিতে পারিয়াছেন যে আপনি একেবারে স্থির নিশ্চয় করিতেছেন এই ঘটনা রাত্রি 10টা বাজিয়া 30 মিনিটের সময় ঘটিয়াছে? মিনিটের পর যে কয়েক সেকেন্ড হইয়াছিল, তাহাও বোধ হয় আপনি বলিতে পারেন। কেন পারিব না? তাহাও বোধ হয় পারি। আপনার ন্যায় স্থূল দৃষ্টিতে অনুসন্ধানে প্রবৃত্ত হইলে এ কথা বলা সহজ নহে, স্বীকার করি। কিন্তু যদি আপনার স্থূল দৃষ্টি থাকিত, গৃহের সমস্ত অবস্থা যদি আপনি বিশেষ অনুধাবন করিয়া দেখিতেন, তাহা হইলে আপনাকে নিশ্চয়ই আমার মতে মত দিতে হইত। আহা, আপনি রাগ করিতেছেন কেন? ভালো, বুঝাইয়া দিউন না। বুঝিতে পারিলে আমি কোনো কথা বলিব না, চুপ করিয়া আপনার কথাই মানিয়া লইব। কি হে, তুমি তো অনেকক্ষণ পর্যন্ত গৃহের অবস্থা উত্তমরূপে দৃষ্টি করিয়াছ, তবে তুমিই বা কি প্রকারে বলিতেছ প্রাতঃকাল 4 বা 5টার সময় ঘটনা ঘটিয়াছে? আপনি যাহা বলিতেছেন তাহা আমি সম্পূর্ণরূপে বুঝিতে পারিতেছি, কিন্তু একই বস্তু দেখিয়া ভিন্ন ভিন্ন প্রকৃতি বিশিষ্ট লোকের ভিন্ন ভিন্ন অনুমান আসিয়া উপস্থিত হয়। আপনি ইংরেজ কর্মচারীকে যাহা বলিতে চাহেন তাহা বলিতে পারেন। আপনার কথা শুনিয়া যদি আমার মতের পরিবর্তন হয়, তাহলে ভালোই, নচেত আমার অনুমানের কারণ পরিশেষে আপনাকে কহিব। তা ইংরেজ কর্মচারী, আপনি গৃহের ভেতরের অবস্থা উত্তমরূপে দেখিয়াছেন তো? দেখিয়াছি। গৃহের ভেতর একটি ক্লক ঘড়ি আছে দেখিয়াছেন? দেখিয়াছি, কতগুলি কাপড়ের উপর উহা পড়িয়া আছে। সেই ঘড়ি দেখিয়া আপনার কি অনুমান হয়? উহা কি নিতান্ত পুরাতন? নিতান্ত পুরাতন বলিয়া বোধ হয় না, তবে একেবারে নতুনও নহে। যেরূপ অবস্থায় এখন ঘড়িটা পড়িয়া আছে, তাতে উহা চলিত বলিয়া বোধ হয় না, বন্ধ হইয়া আছে। আমার বোধ হয় সেই স্থানের কোনো বাক্স বা সিন্ধুকের ওপর সেই ঘড়িটা রাখা ছিল। দস্যুগণ অসাবধানতার সহিত বাক্স, পেট্রা প্রভৃতি খুলিবার সময় সেই ঘড়িটা পড়িয়া গিয়াছে, এবং যে অবস্থায় পড়িয়াছে সেই অবস্থায় বন্ধ হইয়াছে। কি বলেন, একথা আপনি স্বীকার করেন কি না? আপনার এ কথা আমি মানি, আমারও বিশ্বাস ঘড়িটা পড়িয়াই বন্ধ হইয়াছে। যদি আমার একথা আপনার মনের সহিত মিলিয়া যায়, তাহা হইলে এখন পুরনায় গমন করিয়া দেখিয়া আসুন কত বাজিয়া সেই ঘড়ি বন্ধ হইয়াছে। যে সময় উহা পড়িয়া গিয়াছে সেই সময়ই যে উহা বন্ধ হইয়াছে, তাহার আর কিছুমাত্র সন্দেহ নাই। আর যে সময় উহা পড়িয়া গিয়াছে সেই সময় যে দস্যুগণ গৃহের ভেতরে প্রবেশ করিয়াছিল, তাহারও কোনো সংশয় নাই।
আমি যখন প্রথমে গৃহের ভেতরে প্রবেশ করি, সেই সময় ঘড়ির এইরূপ অবস্থা দেখিয়া সেই স্থানে আমি উহাকে সোজা করাইয়া বসাই এবং চালাইয়া দেখি। প্রথম 1 মিনিট কাল সেই ঘড়ি চলিলে যেরূপ অবস্থায় পড়িয়াছিল সেই রূপ অবস্থাতেই পুনরায় আমি রাখিয়া দিয়াছি। এখন সেই ঘড়ি দেখিলেই আপনি বেশ বুঝিতে পারিবেন 10টা বাজিয়া প্রায় 31 মিনিট হইয়া বন্ধ হইয়া আছে। এখন আপনি বুঝিতে পারিলেন যে আমি কি প্রকারে অনুমান করিলাম রাত্রি 10:30টার সময় ঘটনা ঘটিয়াছে? বুঝিয়াছি। আমার অনুমানে ভ্রম হইয়াছে এবং আরও বুঝিয়াছি আপনি ঠিক অনুমান করিতে সমর্থ হইয়াছেন। আপনার যদি এতদূর সূক্ষ্ম দৃষ্টি না থাকিবে, তা হইলে বা আপনার নাম এতদূর প্রচারিত হইবে কেন? বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কথা শুনিয়া আমি কোনো কথাই কহিলাম না, চুপ করিয়া সেই স্থানে বসিয়া রহিলাম। আমার এইরূপ অবস্থা দেখিয়া তিনি কহিলেন, তুমি এ সম্বন্ধে কোনো কথা বলিতেছ না কেন? আমার অনুমান প্রকৃত বলিয়া কি তোমার ধারণা হইতেছে না? না মহাশয়, আমি আপনার মতের অনুমোদন করিতে পারিতেছি না। যে সকল সিন্দুক বাক্স ভগ্নাবস্থায় এখনও গৃহের ভিতর রহিয়াছে, তাহারা গৃহের উত্তর অংশে দেওয়ালের কোণে যে সারি সারি সাজানো ছিল, তাহাতে কি কোনো সন্দেহ আছে? না, তাহাতে কিছুমাত্র সন্দেহ নাই। তাহলে যদি তাহাই হয়, তাহলে উহাদিগের প্রত্যেকের খুলিবার মুখ অর্থাৎ সম্মুখ ভাগ কোন দিকে থাকা সম্ভব বলিয়া বোধ হয়? মেঝের দিকে বা দক্ষিণ মুখ করিয়া রাখাই সম্ভব, যে মুখে এখন রাখা আছে। এবার উহাদিগের মধ্যে যদি কোনোটার উপর এই ঘড়ি স্থাপিত থাকিত, তা হইলে তাহার সম্মুখ ভাগটাই বা কোন দিকে থাকা উচিত? সম্মুখে, অর্থাৎ যেদিকে সিন্দুক বাক্সের সম্মুখ, ঘড়ির সম্মুখও সেই দিকে থাকিবে। সম্মুখ হইতে যদি সিন্দুক বা বাক্সের ডালা খোলা হয়, তা হইলে তাহার উপরিস্থিত ঘড়ি উপর হইয়া সম্মুখে না চিত হইয়া পশ্চাতে পড়ার সম্ভাবনা অধিক? সেরূপ অবস্থায় বাক্স প্রভৃতির পশ্চাৎ দিকে পড়ার সম্ভাবনাটা অধিক। কিন্তু যদি কেহ সেই সিন্দুক বা বাক্স ভাঙিবার পূর্বে সেই ঘড়ি হাতে উঠাইয়া সম্মুখে ফেলিয়া দেয়, তা হইলে বর্তমান অবস্থায় কি উহা পড়িতে পারে না? তাহা পারে, কিন্তু এরূপ হইলে আপনি যেরূপ বলিতেছেন সেরূপ কিন্তু হইতে পারে না। অর্থাৎ সিন্দুক বাক্স ভাঙিবার সময় আপনা হইতেই উহা সম্মুখ দিকে কোনো রূপেই পড়িতে পারে না। যা হোক, মিথ্যা বাগবিতণ্ডা করিয়া সময় নষ্ট না করা অপেক্ষা আমি যা বুঝিয়াছি তাহাই এখন আপনাদিগের নিকট বলি। ঘড়ির যেরূপ অবস্থা আপনি বর্ণনা করলেন, সেইরূপ অবস্থা আমি সচক্ষে দেখিয়াছি এবং আপনারই মতো আমারও প্রথম অনুমান হইয়াছিল এই ঘটনা রাত্রি 10:30টার সময় সম্পন্ন হইয়াছে। কিন্তু পরিশেষে দেখলাম আমার সেই অনুমান ঠিক নহে। কেন ঠিক নহে তাহাও এখন আমি আপনাদিগকে বলিব না, অর্ধ ঘন্টা পরে সমস্ত বলিব। এখন আপনারা একটা কর্ম করুন, যে ঘড়িটা লইয়া আমাদিগের মধ্যে এত গণ্ডগোল উপস্থিত হইয়াছে, সেই ঘড়িটা বাইরে আনিয়া এক স্থানে স্থাপন করুন এবং সেটাকে চালাইয়া দিন। অর্ধ ঘন্টা চলিবার পর, অর্থাৎ এখন ঘড়ির যে 10:30টার দাগে কাটা রহিয়াছে, সেই কাটা যখন ঘুরিয়া 11টার উপর আসিবে এবং ঠং ঠং করিয়া 11টা বাজিয়া যাইবে, তখন আমার মনের কথা আপনাদিগের নিকট প্রকাশ করিব। সেই সময় বলিলে সকলেই বুঝতে পারবেন, এখন কেহই বুঝিতে পারিবেন না। কিন্তু আমার এক নিবেদন, এই ঘড়ির কাঁটার ওপর আপনারা বিশেষ দৃষ্টি রাখবেন। 11টার ঘরে কাঁটা আসিলে ঠিক সেই সময় 11টা বাজে কি অপর কিছু বাজে, তা আপনারা বিশেষ মনোযোগের সহিত শ্রবণ করিবেন। বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাকে উত্তমরূপে জানিতেন, সুতরাং আমার কথা শুনিয়া তিনি তৎক্ষণাৎ আমার প্রস্তাবিত কার্যে প্রবৃত্ত হইলেন। গৃহ হইতে সেই ঘড়ি আনাইয়া তাহার নিজের সম্মুখে স্থাপিত করিলেন। চালাইয়া দিলে টক টক করিয়া ঘড়ি চলিতে লাগিল। আমিও অপহৃত দ্রব্যের যতদূর তালিকা প্রস্তুত করিতে পারি তাহা করিতে প্রবৃত্ত হইলাম।
হরর মা এবং প্রতিবেশী বর্গকে জিজ্ঞাসা করিয়া একটি তালিকা আরম্ভ করিলাম। যিনি যে সকল দ্রব্য পূর্বে বৃদ্ধার গৃহে দেখিয়াছিলেন তিনি তাহাই বলিয়া দিতে লাগিলেন। ক্রমে অর্ধঘণ্টা অতীত হইয়া গেল। অর্ধঘণ্টা পরে বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাকে ডাকাইলেন এবং কহিলেন, এখন দেখিতেছি তোমার অনুমান সত্য, কিন্তু তুমি যে বলিয়াছিলে 4টি হইতে 5টার ভিতরেই ঘটনা ঘটিয়াছে, তাহা নহে। 5টা হইতে 6টার মধ্যেই ঘটনা ঘটিয়া থাকিবে। আপনার দিকের কথা তো আমি কিছুই বুঝিয়া উঠিতে পারিতেছি না। এই বুঝিলাম 10:30টার সময় ঘটনা ঘটিয়াছে, আবার বলিতেছেন 5টা হইতে 6টার মধ্যেই ঘটনা সম্পাদিত হইয়াছে। ইহার কোনো কথা আমি বিশ্বাস করি কি করিয়া? পূর্বে আমি যেরূপ বুঝিয়াছিলাম আপনাকে সেই রূপেই বুঝিয়াছিলাম, এখন আবার যেরূপ বুঝিতেছি সেইরূপ আপনাকে বলিতেছি। ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরাইয়া দিলে, অর্থাৎ ঘড়ির বড় কাঁটাটা ধরিয়া নিচু হইতে উপর দিক দিয়া দক্ষিণ হইতে বামে 5-6 বার ঘুরাইয়া দিলে সহজেই লোকের চক্ষুতে ধূলি প্রদান করা যাইতে পারে। অথচ পূর্বে যে কয়েক ঘন্টা বাজিয়া গিয়াছে তাহার কিছুমাত্র ব্যতিক্রম হয় না। এখন আমার বোধ হইতেছে অনুসন্ধানকারীগণকে প্রতারিত করিবার মানসে অপরাধী সেই সহজ উপায় অবলম্বন করিয়াছে। পলাইবার সময় ঘড়িটাকে উল্টো করিয়া ঘুরাইয়া 10:30টার চিহ্নের উপর রাখিয়া দিয়েছে। ইহা নিতান্ত সামান্য চোরের কর্ম নহে। কিন্তু তুমি ইহা বুঝিতে পারলে কি রূপে? দেখুন, আপনি যেরূপ বুঝিয়াছিলেন আমিও প্রথমে সেই রূপই বুঝিয়াছিলাম, কিন্তু যখন স্মরণ হইল রাত্রি 10:30 হইতে যে ব্যক্তি ক্লোরোফর্মের গুণে অচেতন হয় তাহার পক্ষে প্রাতঃকাল 6টা পর্যন্ত বাঁচিয়া থাকা অসম্ভব। যদিও সম্ভব অসম্ভব আমি তাহা ঠিক জানি না, কারণ আমি ডাক্তারি বিদ্যা কখনো অধ্যয়ন করি নাই, কিন্তু আমার মনে যে ভাবের উদয় হইয়াছিল আমি তাহাই অনুসরণ করিলাম। ঘড়ির ভেতরে যে কাঁটাটি একটু উপরের দিকে উঠাইয়া ধরিলে ঘড়িটা বাজিতে থাকে তাহাই একবার উঠাইয়া ধরিলাম। দেখিলাম ঠং ঠং করিয়া 5টা বাজিয়া গেল। তখন আমার মনে বেশ বিশ্বাস হইল এই ঘটনা 4টা বাজিবার পর এবং 5টা বাজিবার পূর্বেই সম্পন্ন হইয়াছে। এবং আরও ভাবিলাম ঘড়ির কাঁটা ধরিয়া উল্টো দিকে কয়েকবার শীঘ্র শীঘ্র ঘুরাইয়া দেওয়া নিতান্ত সহজ, কারণ সেই বিষয়ে অপর কাহারও জানিবার সম্ভাবনা থাকে না। কিন্তু যদি পূর্বকথিত কাঁটা উঠাইয়া এক এক করিয়া যেমন 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা এত বাজাইয়া দেওয়া হয়, তাহা হইলে কিন্তু সেই শব্দ নিকটবর্তী কোনো লোকের শ্রবণ পথে আকৃষ্ট হইতে পারে। অথচ এত বড় একটা ভয়ানক কার্য সম্পাদনের পর সেইরূপভাবে সেই স্থানে দাঁড়াইয়া ঘড়ি বাজানো নিতান্ত সহজ কর্ম নহে, কারণ সেই সময় মনের প্রায় স্থিরতা থাকে না। অধিকত্ব শীঘ্র শীঘ্র সেই গৃহ পরিত্যাগ করিয়া গমন করিবার চেষ্টা চোর মাত্রেই করিয়া থাকে। এই হলো আর কি মহাশয় আমার সময় নিরূপণ করার কারণ। এই নিমিত্তই আমি বলিতেছিলাম এই ঘটনা রাত্রি 4টি ও 5টার ভিতর সম্পন্ন হইয়াছে। এ তো হলো, কিন্তু চোর কি প্রকারে গৃহের ভিতর প্রবেশ করিল? পশ্চিম দিকের দরজা দিয়া প্রবেশ করিয়াছে। দেখিতে পাইতেছেন না উহাতে অস্ত্রের চিহ্ন এখনো পর্যন্ত বর্তমান আছে? তোমার কি বোধ হয়? আমার বোধ হয় সেই দরজা দিয়ে কোনো চোর গৃহের মধ্যে প্রবেশ করে নাই, বা গৃহের দক্ষিণ দিকের অর্থাৎ সম্মুখের দরজা দিয়া বহির্গত হইয়াও যায় নাই। তোমার এরূপ অনুমানের কারণটা কি? কারণ বিশেষ কিছুই নয়। পশ্চিম দিকের দরজার গাত্রে যদিচ অস্ত্রের দাগ দৃষ্টিগোচর হইতেছে সত্য এটা, কিন্তু আমার বিবেচনায় সেই দাগ বাহির হইতে হয় নাই, ভিতর হইতে হইয়াছে। সুতরাং সেই দরজা দিয়া কোনো লোক যে গৃহের ভিতরে প্রবেশ করে নাই ইহা স্থির। দরজার বহির্ভাগ যদি আপনারা বিশেষ রূপে দর্শন করেন তাহা হইলে স্পষ্টই বুঝিতে পারিবেন সেই দরজা সর্বদা খোলা হইত না, প্রায় বন্ধ থাকিত। এবং ইহাও দেখিতে পাইবেন উহাতে পূর্ণনাভের পুরাতন সূত্র এখনও বর্তমান আছে। সেই দরজার ভিতর দিয়া কোনো লোক গৃহের ভিতরে প্রবেশ বা গৃহ হইতে বহির্গত হইলে সেই
সূত্ররাশি নিশ্চয়ই যে বিচ্ছিন্ন হইত, তাহার আর কিছুমাত্র সন্দেহ নাই। আমি তোমার অনুমানের সম্পূর্ণরূপ পোষকতা করি, কিন্তু তোমার বিবেচনায় চোর কিরূপে গৃহের ভিতরে প্রবেশ করিল? আমার বিবেচনায় চোর সম্মুখের দরজা দিয়ে প্রবেশ করিয়াছে, কিন্তু গৃহের ভিতরস্থ সেই বৃদ্ধা বা যুবকের মধ্যে কেহ দরজা যে খুলিয়া দিয়াছে, তাহা যখন সহজ অনুমান করিতে পারি না, তখন হয় উহাদের শয়ন করিবার পূর্বে চোর গৃহের ভিতরে প্রবেশ করিয়া লুকাইয়াছিল এবং সময় মতো আপন কার্য সাধন করিয়া চলিয়া গিয়াছে, নতুবা রাত্রিকালে গৃহের দরজা খোলাই ছিল, সুযোগ পাইয়া সেই মুক্তপথে চোর প্রবেশ করিয়াছিল। আমার কথা শুনিয়া বন্দ্যোপাধ্যায় মহাশয় চুপ করিয়া রহিলেন। তাহার যে কি অনুমান, তাহার কিছুমাত্র আভাস আমাদিগকে প্রদান করিলেন না। পুলিশের প্রয়োজনীয় কার্য সকল তখন সম্পন্ন হইতে লাগিল। পরের মুখে শুনিয়া যতদূর হইতে পারে সেইখানে মালের একটি তালিকা প্রস্তুত হইল। হরর-মা সম্বন্ধে কোনরূপ অনুসন্ধান বাকি থাকিল না। কোন কোন স্থানে তার যাতায়াত, কোন কোন ব্যক্তির সহিত তার আলাপ পরিচয়, সেই সমস্ত লোকের মধ্যে কোনরূপ কুচরিত্রের লোক আছে কিনা প্রভৃতি তাহার সম্বন্ধে যাহা কিছু অনুসন্ধানের প্রয়োজন, তাহার সমস্তই শেষ হইল। বৃদ্ধার বাড়িতে কোন কোন ব্যক্তির যাতায়াত আছে, তাহাদিগের মধ্যে কে কি চরিত্রের লোক, তাহাও বিশেষ রূপে দেখা হইল। এইরূপভাবে চুরি করা যে সকল চোরের ব্যবসা, কলিকাতার সর্বস্থানের সেই সকল জানিত চোরের ভিতর উত্তম রূপে অনুসন্ধান হইল, কিন্তু কোনো ফলই হইল না। পূর্বরূপ অনুসন্ধান করিতে করিতে ক্রমে 2 দিবস অতীত হইয়া গেল, কিন্তু কার্যে কিছুই হইল না। তৃতীয় দিবসে বৃদ্ধা ভব এবং রসিকলাল ঘোষ উভয়ই সম্পূর্ণরূপ আরোগ্য লাভ করিয়া হাসপাতাল হইতে বাড়িতে আসিয়া উপস্থিত হইল। উহাদিগকে দেখিয়া আমাদিগের মনে সাহস হইল। ভাবিলাম, ইহাদিগের নিকট হইতে এখন অনেক কথা জানিতে পারিব, সুতরাং মোকদ্দমার অনুসন্ধানেও বিশেষ সুবিধা হইবে। দোষী ব্যক্তি ধরা পড়িলেও পড়িতে পারিবে এবং অপহৃত দ্রব্যের অনুসন্ধান হইলেও হইতে পারিবে। কিন্তু যখন তাহাদিগের সমস্ত কথা উত্তমরূপে শুনিলাম, তখন আমাদের সে আশা দূর হইল। তাহাদিগের নিকট হইতে জানিতে পারিলাম, যে দিবস এই ঘটনা ঘটিয়াছিল, সেই দিবস সন্ধ্যার পর চাকরানী হরর-মা বাড়ি পরিত্যাগ করিয়া ভবর সম্মুখেই গমন করে। সেই সময় রসিকলাল বাইরে ছিলেন। রাত্রি প্রায় 10:30টার সময় তিনি প্রত্যাগমন করিয়া আহারাদিপূর্বক শয়ন করেন এবং দেখিতে দেখিতে নিদ্রিত হইয়া পড়েন। রসিকলাল নিদ্রিত হইবার অনেকক্ষণ পরে ভব আপনার হস্তে দরজা বন্ধ করেন এবং যে দরজা পূর্ব হইতে বন্ধ ছিল, তাহাও নিজ হস্তে পরীক্ষা করিয়া শয়ন করেন। রাত্রি 2 প্রহরের পর ভব নিদ্রিত হন। তাহার পর আর যে কি অবস্থা ঘটিয়াছিল, তাহারা কিছুই অবগত নহেন। পরিশেষে যখন তাহাদিগের চৈতন্য হয়, তখন তাহারা বুঝিতে পারেন যে তাহারা হাসপাতালে রহিয়াছেন। ইহা ব্যতীত ইহারা আর কিছুই বলিতে পারেন না। কোনো লোকের ওপর তাহাদিগের সন্দেহ হয় না এবং সম্প্রতি কোনো অপরিচিত লোক তাহাদিগের বাড়িতে আগমন করে নাই। যে সকল দ্রব্য চুরি গিয়াছে, ভবর কথা মতো তাহারা আরেকটা তালিকা প্রস্তুত করিলাম। এখন সকলেই জানিতে পারিলেন, অলঙ্কার, নগদ প্রভৃতিতে প্রায় 6,000 টাকা ভবর গৃহ হইতে অপহৃত হইয়াছে। লোহার সিন্দুকের চাবি একটি কাষ্ঠ সিন্দুকের ভেতর ছিল, তাহাতে কাপড় ভিন্ন অপর কোনো দ্রব্য থাকিত না। সেই বাক্স যদিও ভগ্নাবস্থায় পাওয়া যায়, তথাপি তাহার মধ্যস্থিত কোনো দ্রব্য অপহৃত হয় নাই, কেবল লোহার সিন্দুকের চাবি পাওয়া গেল না। এই সকল অবস্থা দেখিয়া এবং শ্রবণ করিয়া আমরা কিছুই স্থির করিয়া উঠিতে পারিতেছি না। এমন অবস্থায় একখানা বেনামি পত্র ডাকে আসিয়া বন্দ্যোপাধ্যায় মহাশয়ের হস্তে পড়িল। তিনি সেই পত্র উত্তম রূপে পাঠ করিয়া পরিশেষে আমার হস্তে প্রদান করিলেন। আমিও সেই পত্র পাঠ করিলাম। উহাতে লেখা ছিল, ভব এবং রসিককে বিষ খাওয়াইয়া তাহাদিগের গৃহ হইতে যে সকল দ্রব্য অপহরণ করা হইয়াছে, তাহার অনুসন্ধানের নিমিত্ত আপনারা বিশেষ ব্যস্ত হইয়া পড়িয়াছেন। ইহা আমি কয়েকদিন দিবস হইতে দেখিতেছি, কিন্তু যখন আমি তৎসম্বন্ধে কোনো কথা জানিতে পারিয়াছি, তখন আমার কর্তব্য সেই কথা আপনাদিগকে বলিয়া দেওয়া। কারণ আপনারা সেই অবস্থা জানিতে পারিলে আমার বোধ হয়, অথবা বোধ কেন, নিশ্চয়ই আপনাদিগের কষ্টের লাঘব হইবে। কিন্তু আপনাদিগের যে সুযশ শুনিতে পাই, কেহ আপনাদিগকে কোনরূপ সংবাদ প্রদান করিলে তাহাকে লইয়া আপনারা সর্বদা যেরূপ টানাটানি করিয়া থাকেন, তাহাতে আপনাদিগকে কোনরূপ সংবাদ প্রদান করিতে গিয়া
কে আপনার নাম প্রকাশ করিতে সাহসী হয়? সুতরাং আমি আমার নিজের নাম গোপন করিলাম। ইচ্ছা হয় আমার কথা বিশ্বাস করিবেন, ইচ্ছা না হয় বিশ্বাস করিবেন না, কারণ ইহাতে আমার কোনরূপ ক্ষতি বা বৃদ্ধি নাই। একবার আপনারা দেখিবেন ভবর মৃত্যুর পর যে তাহার উত্তরাধিকারী হবে, সেই অতুলের সহিত ইহার কোনরূপ সংস্রব আছে কিনা। অতুলের নিকট হইতে যদি প্রকৃত কথা বাহির করিতে পারেন, তাহা হইলে আপনাদিগের মনোবাঞ্ছা পূর্ণ হইবে। একটু অনুসন্ধানেই তাহাকে বাহির করিতে পারিবেন। ইতি। পত্র পাঠ করা সম্পন্ন হইলে বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাকে জিজ্ঞাসা করিলেন, এই পত্র সম্বন্ধে তোমার কি বিবেচনা হয়? আমার বোধ হইতেছে এ পত্রের কথা প্রকৃত হইলেও হইতে পারে। কি কারণে তুমি এই পত্রের কথা বিশ্বাস করিতেছ? এই পত্রের কথা বিশ্বাস করিবার আমার কয়েকটা কারণ আছে। প্রথমত, অতুল যদি প্রকৃতই ভবর উত্তরাধিকারী হয়, তাহা হইলে অতুলের দ্বারা এই কার্য সম্পন্ন করা নিতান্ত অসম্ভব নহে। কারণ সে বেশ বুঝিতে পারিয়াছে ভবর যাহা কিছু আছে তাহার সমস্তই সে রসিককে দিয়া যাইবে। অতুলের তাহার আর কিছুমাত্র জোড়া বাগান। দ্বিতীয়ত, জোড়া বাগানের এক অতুলকে আমি জানি। সে কোন ডাক্তারখানায় কম্পাউন্ডারের কর্ম করে। সে যদি এই অতুল হয়, তাহা হইলে তাহার দ্বারা ক্লোরোফর্ম সংগ্রহ করা নিতান্ত সহজ, কিন্তু অপরের পক্ষে সেরূপ সহজ নহে। তৃতীয়ত, আমাদিগের দেশে যে সকল চোর সর্বদা দেখিতে পাওয়া যায়, তাহাদিগের মধ্যে অনেকেই অশিক্ষিত। ক্লোরোফর্ম যে কি এবং সেটা গুণই বা কি, তাহা তাহাদিগের বোধ হয় কেউই অবগত নহে। যে সকল চুরি হয় শিক্ষিত লোকের দ্বারা সম্পন্ন হইতে পারে, না হয় যাহাদিগের সহিত ডাক্তারখানার সংস্রব আছে তাহাদিগের দ্বারাই সম্পন্ন হয়। অপর কাহারও দ্বারা এরূপ কার্য হওয়া একেবারেই অসম্ভব। আমি তোমার যুক্তির পোষকতা করি, কিন্তু তোমার মতের অনুমোদন করি না। এ পত্র আমি বিশ্বাস করি না। আমার বিশ্বাস এই পত্রের মূলে সত্যের লেশমাত্র নাই। অতুলের সহিত কারও মনান্তর আছে, সেই তাহাতে বিপদগ্রস্ত করিবার মানুষে এই শত্রুতা সাধন করিয়াছে। কিন্তু তুমি যে অতুলের কথা বলিতেছ, সেই যদি এই অতুল হয়, তাহা হইলে একটু সন্দেহের কারণ হয় বটে। যা হোক, এ সম্বন্ধে একবার উত্তম রূপে দেখা উচিত। বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কথা শুনিয়া প্রথমে ভবর সহিত সাক্ষাৎ করিলাম। তাহাকে জিজ্ঞাসা করায় জানিতে পারিলাম যে বাস্তবিকই অতুল ভবর দূর সম্পর্কে উত্তরাধিকারী। যদি ভব তাহার বিষয়ে অপর কাহাকেও প্রদান না করিয়া যায়, তাহা হইলে পরিশেষে সমস্তই অতুলই পাবে। ভবর নিকট হইতে এই অবস্থা জানিতে পারিয়া জোড়া বাগানে গমন করিলাম। সন্ধানে অতুলকেও পাইলাম। পূর্বে যাহা ভাবিয়াছিলাম, দেখিলাম কার্যেও তাহাই ঘটিল। যে অতুল আমার পূর্ব পরিচিত, যে ডাক্তারখানায় কম্পাউন্ডারের কর্ম করে, এ সেই অতুল। অতুল আমাকে দেখিবা মাত্র কহিল, এখানে কি নিমিত্ত আপনার আগমন হইয়াছে? উত্তরে আমাকে হঠাৎ একটা মিথ্যা কথা বলিতে হইল। অনুসন্ধানের সময় এরূপ মিথ্যা কথা বাধ্য হইয়া আমাদিগকে প্রায়ই বলিতে হয়। ইহা যেন আমাদিগের একরূপ কর্তব্য কর্মের মধ্যে পরিগণিত হইয়াছে। ঈশ্বর যে আর কত দিবস পরে এই পাপ হইতে মুক্ত করিবেন, তাহা তিনিই বলিতে পারেন। আমি কহিলাম, তোমার মনিবের সহিত আমার সাক্ষাৎ করিবার বিশেষ প্রয়োজন আছে। আমার কথা শুনিয়া সে তাহার মনিবকে সংবাদ প্রদান করিল। সংবাদ পাইবা মাত্র ডাক্তার আসিয়া উপস্থিত হইলেন। যে ডাক্তারখানায় আমি এই অনুসন্ধান করিতে গমন করিয়াছিলাম, তাহা এখন একটা পুরাতন ঔষধালয় হইলেও সেই সময় কিন্তু নিতান্ত নতুন ঔষধালয় ছিল। এই সন্ধানের 2 বৎসর পূর্বে এই ঔষধালয় প্রথম স্থাপিত হয়। ডাক্তারের নিকট আমি আমার মনের কথা গোপন করিলাম এবং কহিলাম, এই ঔষধালয় সৃষ্টি হওয়ার পর আপনি কয় শিশি ক্লোরোফর্ম খরিদ করেন, তাহার কয় শিশি বিক্রয় হইয়াছে এবং কয় শিশি বা এখনো মজুদ আছে, তাহার একটা হিসাবের প্রয়োজন। আমার কথা শুনিয়া ডাক্তারবাবু নিজেই খাতাপত্র দেখিতে আরম্ভ করিলেন এবং পরিশেষে কহিলেন, কেবল 2 শিশি মাত্র ক্লোরোফর্ম খরিদ করা হয়, তাহা আমার বেশ স্মরণ আছে এবং কাগজে তাহাও পাইতেছি। 2 শিশির মধ্যে 1 শিশি বিক্রয় করা হয়, অপর আর 1 শিশি বোধহয় মজুদই আছে। ডাক্তারবাবুর কথা শুনিয়া মজুদ শিশিটা একবার দেখিতে চাইলাম। ডাক্তারবাবু সেই শিশিটা আনিবার নিমিত্ত অতুলকে বলিলেন। প্রায় অর্ধ ঘণ্টা পরে অতুল ফিরিয়া আসিয়া কহিল, কই মশাই,
অনুসন্ধানে ক্লোরোফর্মের শিশি আর তো পাইতেছি না। অতুলের ওপর পূর্বেই আমার কিঞ্চিত সন্দেহ হইয়াছিল। এই কথা শুনিয়া সেই সন্দেহ আরও বদ্ধমূল হইল। কিন্তু তাহাকে স্পষ্ট করিয়া কোনো কথা না বলিয়া সেই স্থান হইতে তাহাকে সঙ্গে করিয়া আপনার স্থানে গেলাম এবং বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আদ্যপান্ত সমস্ত কথা কহিলাম। দেখিলাম অতঃপর তিনিও ক্রমে আমার অনুমান সম্পূর্ণ অনুসরণ করলেন এবং অতুলকে লইয়া অনেক রূপ জিজ্ঞাসাবাদ করিতে লাগিলেন। অতুলকে যে সকল কথা জিজ্ঞাসা করিতে লাগিলাম সে স্থিরভাবে তাহার উত্তর প্রদান করিতে লাগিল। তাহার কথা যিনিই শ্রবণ করিতে লাগিলেন তিনিই কহিলেন, এরূপ অবস্থায় অতুলের উপর কোনরূপ সন্দেহ হইতে পারে না। তথাপি আমরা অতুলকে ছাড়িতে পারিলাম না। ডাক্তারখানা হইতে যখন এক শিশি ক্লোরোফর্ম চুরি গিয়াছে তখন অতুলকে কি প্রকারে পরিত্যাগ করিতে পারি? অতুলকে লইয়া যথেষ্ট অনুসন্ধান হইল। তাহার বাসা পুঙ্খানুপুঙ্খরূপে অন্বেষণ করা হইল। তাহার দেশের বাড়ি, গৃহ প্রভৃতি উত্তম রূপে খানা তল্লাশি হইল, কিন্তু অপহৃত কোনো দ্রব্য পাওয়া গেল না। অতুলের নিকট হইতে কোনো দ্রব্য পাওয়া যাইতেছে না, অথচ তাহাকে ছাড়িয়া দিতেও পারিতেছি না। তাহাকে লইয়া একরূপ বিপদেই পড়িলাম। কেহ কহিলেন ইহারি দ্বারা এই কার্য সম্পন্ন হইয়াছে, কেহ কহিলেন ইহারি দ্বারা হয় নাই। ক্লোরোফর্মের শিশি অন্য কোনো রূপে গোলযোগ হইয়া গিয়াছে। আমাদিগের মধ্যে এইরূপ মতভেদ হইতে লাগিল। ক্রমে এইরূপে 5 দিবস অতীত হইয়া গেল। 6ষ্ঠ দিবসে দেখিলাম একটি লোক আসিয়া বন্দ্যোপাধ্যায় মহাশয়কে কি যেন বলিয়া গেল। তিনি আমাকে ডাকাইয়া কহিলেন, যে সন্দেহের উপর নির্ভর করে অতুলের বিরুদ্ধে আমরা অনুসন্ধান করিতেছি সেই অপরাধে অতুল অপরাধী নহে, তাহাকে এখনই ছাড়িয়া দাও। সেই ক্লোরোফর্মের শিশি অপহৃত হয় নাই। অতুলের পূর্বে যে ব্যক্তি সেই ডাক্তারখানায় কর্ম করিত সেই শিশি বিক্রয় করে, কিন্তু ভ্রম ক্রমেই হোক বা ইচ্ছা করিয়াই হোক সে সেই টাকা খাতায় জমা দেয় নাই। যাহার নিকট সে উহা বিক্রয় করে তাহার সহিত আমার সাক্ষাৎ হইয়াছে এবং সেই পুরাতন কম্পাউন্ডার আমার নিকট সকল কথা স্বীকার করিয়াছে। এখন বুঝিতে পারিতেছি অতুল কোনো দোষী নহে। এই কয়েক দিবস পর্যন্ত তাহাকে মিথ্যা কষ্ট সহ্য করিতে হইয়াছে। বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কথা শুনিয়া সেই মুহূর্তেই অতুলকে ছাড়িয়া দিলাম। অতুল হাসিতে হাসিতে আমাদিগকে সহস্র গালিবর্ষণ করিয়া সেই স্থান পরিত্যাগ করিল। বিনা দোষে একজন লোককে নিরর্থক কষ্ট দিয়েছি বলিয়া আমার মনেও কষ্ট হইতে লাগিল। আমার হৃদয় এখন যেরূপ কঠিন হইয়াছে তখন সেইরূপ কঠিন হইয়াছিল না বলিয়াই বোধ হয় কষ্ট হইল। অতুল চলিয়া যাইবার পর আমার মনে কয়েকটি চিন্তার উদয় হইল। প্রথম চিন্তা, ভবর যে সকল দ্রব্য অপহৃত হইয়াছে বলিয়া অভিযোগ হইয়াছে উহা কি প্রকৃতই অপহৃত হইয়াছে? এই বিষয়ে অনেকক্ষণ পর্যন্ত চিন্তা করিলাম। ভব মিথ্যা অভিযোগ করিয়াছে, ইহা আপনার মনকে বুঝাইবার নিমিত্ত অনেক চেষ্টা করিলাম, কিন্তু সে কথা মন আমার কোনো রূপেই বুঝিল না। দ্বিতীয় চিন্তা, যদি প্রকৃতই চুরি হইয়া থাকে তাহা হইলে কাহার দ্বারা এই কার্য সম্পন্ন হইল? বাহিরের কোনো চোর আসিয়া এই কার্য করিয়া গেল, নাকি রসিকের সহায়তায় এই কার্য হইল? তৃতীয় চিন্তা, রসিকের সহায়তায় এই কার্য কিরূপে সম্পন্ন হইবে? যদি রসিকের সহায়তায় এই কার্য হয়ও তাহা হইলে সেই বা অজ্ঞান হইয়া পড়িয়া থাকিবে কেন? আর ডাক্তারই বা কেন বলিবে ক্লোরোফর্মেই রসিককে অজ্ঞান করিয়াছিল? চতুর্থ চিন্তা, যদি রসিকের দ্বারা বা তাহার সহায়তায় কার্য সম্পন্ন না হইয়া থাকে তাহা হইলে বাহিরের লোক ভেতরে আসিল কি প্রকারে? পঞ্চম চিন্তা, যে দরজায় অস্ত্রের চিহ্ন দৃষ্টিগোচর হইতেছে সেই দরজা দিয়াই যদি অপহরণকারী গৃহের ভিতরে প্রবেশ করিয়া থাকে তাহা হইলে উহার বহির্ভাগের পুরাতন পূর্ণজাল ছিন্ন হইল না কেন? ষষ্ঠ চিন্তা, সেই দরজায় যে সকল চিহ্ন দৃষ্টিগোচর হইতেছে তাহা যে বাহির হইতে হইয়াছে তাহা তো বোধ হইতেছে না। ভিতর হইতে যদি অস্ত্রের চিহ্ন হইয়া থাকে তাহা হইলে দস্যুগণ ভিতরে আসিবে কি প্রকারে? সপ্তম চিন্তা, গৃহের সম্মুখ দরজা যদি ভিতর হইতে না খুলিয়া দেওয়া হইবে তাহা হইলেই বা দস্যুগণ প্রবেশ করিবে কি রূপে? অষ্টম চিন্তা, যে সিন্দুকের ভিতর লোহার সিন্দুকের চাবি ছিল সেই সিন্দুক কেবল চাবির নিমিত্তই ভাঙিয়াছে বলিয়া বোধ হইতেছে, কারণ তাহার মধ্যে মূল্যবান কোনো দ্রব্য থাকিত না, অথচ বস্ত্রাদি যাহা কিছু ছিল
তার একখানিও অপহৃত হয় নাই। নবম চিন্তা, গৃহের লোক না হইলে দস্যুগণকে এই চাবির সন্ধান আর কে প্রদান করিতে পারে? দশম চিন্তা, গৃহের ভেতরে যে দুইজন ছিলেন তাহার মধ্যে বৃদ্ধা ভব কি নিমিত্ত নিজের দ্রব্য অপরের দ্বারা অপহরণ করাইবে? একাদশ চিন্তা, গৃহের ভিতরস্থিত অপর ব্যক্তি রসিক, সেই গৃহের অবস্থা সব জানে, কিন্তু সেই বা অপরের দ্বারা চুরি করাইবে কেন? সে বেশ জানে ভবর মৃত্যুর পর সবই তাহার, এখনো তাহার কোনো কষ্ট নাই। তাহার মনে যাহা উদয় হইতেছে ভবর পয়সা সে তাহাই করিতেছে। তাহার বিবাহের নিমিত্ত ভব বিশেষরূপ চেষ্টাও করিতেছে। এরূপ অবস্থায় রসিকই বা চুরি করিবেন কেন? যা হোক, যে দিবস অতুলকে ছাড়িয়া দিলাম সেই দিবস দেখিলাম বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং সেই ইংরেজ কর্মচারী ভবর বাড়িতে পুনরায় গমন করিতেছেন। কি নিমিত্ত তাহারা যে পুনরায় গমন করিতেছেন তাহা কিন্তু আমি কিছুই বুঝিতে পারিলাম না। তাহারাও ভাঙিয়া চুরিয়া আমাকে কোনো কথা বলিলেন না, কিন্তু আমাকে ডাকিয়া তাহাদিগের সঙ্গে লইলেন। আমিও বিনা বাক্য ব্যয় তাহাদিগের পশ্চাৎ পশ্চাৎ গমন করিতে লাগিলাম। বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং ইংরেজ কর্মচারী উভয়ই গৃহের ভিতরে প্রবেশ করিয়া উপবেশন করিলেন। রসিক ও ভবকে সম্মুখে ডাকিয়া তাহাদিগকে পুনরায় জিজ্ঞাসা করিতে লাগিলেন। যে সকল কথা তাহাদিগকে বারবার জিজ্ঞাসা করা হইয়াছে, যে সকল কথা অনেকবার অনেক রূপে লিখিয়া লওয়া হইয়াছে, সেই সকল পুরাতন কথা আবার তাহাদিগকে জিজ্ঞাসা করিয়া লিখিয়া আরম্ভ করিলেন। যে সকল বিষয় অনেকবার শ্রবণ করিয়াছি, যাহা অনেকবার লিখিয়াও লইয়াছি, সেই সকল বিষয় শ্রবণ করিতে আমার আর ভালো লাগিল না। কিন্তু পুরাতন ও বহুদর্শী কর্মচারীগণ যাহা করিতেছেন তাহার কোনরূপ প্রতিবাদ করিতেও আমি সাহসী হইলাম না। ভাবিলাম, ইহাদিগের কোনরূপ গূঢ় অভিসন্ধি না থাকিলে ইহারা পুনরায় এরূপ কার্যে কেন প্রবৃত্ত হইবেন? উহারা যখন পূর্বোক্ত রূপে কথোপকথন করিতে লাগিলেন, আমি তখন সেই গৃহের ভেতরে বসিয়া এদিক ওদিক চতুর্দিক দেখিতে লাগিলাম। কি দেখিতেছি তাহার স্থির নেই, কোন দিকে বিশেষ লক্ষ্যও নাই, তথাপি দেখিতে লাগিলাম। সেই গৃহ মধ্যে দেখিতে দেখিতে একটা চিঠির ফাইল আমার দৃষ্টিপথে পড়িল। দেখিলাম দেওয়ালের এক কোণে একটা পেরেকের উপর উহা ঝুলিতেছে। সেই স্থান হইতে ফাইলটা আপনার নিকটে আনিলাম এবং উহাতে যে সকল কাগজপত্র ছিল তাহা এক এক করিয়া পড়িতে লাগিলাম। সেই ফাইলের কাগজগুলো যে কেন পড়িতে লাগিলাম তাহার কারণটা অন্যের জানা তো পরের কথা, আমি নিজেই জানিতে পারিলাম না। কৌতূহল পরবশ হইয়াই হোক বা অভ্যাসের দোষেই হোক, আমি কিন্তু উহা পাঠ করিতে লাগিলাম। উহার ভিতর অনেক পত্র ছিল, এক এক করিয়া প্রায় সমস্তই মোটামুটি পড়িয়া দেখিলাম। কোনোখানি বৃদ্ধা ভবন নামে, কোনোখানি রসিকের নামে, কোনোখানি বা অপর আর কাহারও নামে। যখন আমি এইরূপভাবে সেই পত্রগুলো পাঠ করিতে লাগিলাম, তখন সেই ইংরেজ কর্মচারী আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া একটু হাসিলেন এবং কহিলেন, তোমার বিবেচনায় কি স্থির হইয়াছে? যাহারা এই দুষ্বৃত্তিতে পরিলিপ্ত তাহারা অগ্রে পত্র লিখিয়া পরিশেষে অসমসাময়িক কার্যে প্রবৃত্ত হইয়াছে, নতুবা এত আগ্রহের সহিত পত্রগুলো তুমি পাঠ করিতেছ কেন? অনাবশ্যক ক্রমে মিথ্যা সময় নষ্ট না করিয়া ইহারা পুনরায় যাহা বলিতেছে আমার মতে তাহা শ্রবণ করা তোমার কর্তব্য। ইংরেজ কর্মচারীর কথায় আমি কোনরূপ উত্তর প্রদান করিলাম না, কিন্তু বন্দ্যোপাধ্যায় মহাশয় কহিলেন, এদিকের কার্য আমরা করিতেছি, ও যাহা করে তাহা উহাকে করতে দাও। ইহারা এখন যাহা বলিতেছে তাহা শুনিয়া যাহা করিতে হয় তাহা আমরাই করিব, উহাকে সেই বিষয়ে দেখিতে হইবে না। বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কথা শুনিয়া ইংরেজ কর্মচারী আর কোনো কথা কহিলেন না। আমিও যে কার্যে নিযুক্ত ছিলাম তাহাই আপন ইচ্ছা মতো দেখিতে লাগিলাম। এক এক করিয়া অনেক পত্র পড়িলাম, কিন্তু উহার একখানির মধ্যেও আমার আবশ্যক কোনো কথা দেখিতে পাইলাম না। পরিশেষে একখানি পত্রের উপর আমার নয়ন আকৃষ্ট হইল। মনে যেন কেমন একরূপ সন্দেহ আসিয়া উপস্থিত হইল। সেই পত্রখানি একবার দুইবার করিয়া 4-5 বার পড়িলাম, কিন্তু পরিশেষে বুঝিলাম এই মোকদ্দমার সহিত এই পত্রের কোনরূপ সংস্রব নাই। এই ভাবিয়া পত্রখানি যে স্থানে ছিল সেই স্থানে রাখিয়া দিলাম। সেই পত্রখানি 4-5 বার আমাকে পড়িতে দেখিয়া বন্দ্যোপাধ্যায় মহাশয় কহিলেন, এত মনোযোগ সংযোগ করিয়া তুমি যে পত্রখানি পড়িতেছিলে, দেখি উহাতে কি লেখা আছে। এই বলিয়া পত্রখানি নিজ হস্ত গ্রহণ করিয়া পাঠ করিলেন। সেই পত্রে লেখা ছিল, কল্যাণ বয়েসু,
তোমার কথার কেন এরূপ গোলমাল হইল? আমরা কয়জনেই তোমার অপেক্ষায় বাগানে প্রায় সমস্ত রাত্রি অতিবাহিত করিলাম, কিন্তু যখন দেখিলাম তুমি আসিলে না বা কোনরূপ সংবাদও পাঠাইয়া দিলে না, তখন কাজেই পরদিবস প্রাতঃকালে আমাদিগকে সেই স্থান পরিত্যাগ করিয়া আসিতে হইল। কি অবস্থা ঘটিয়াছে তাহার সমস্ত ব্যাপার হয় পত্রযোগে আমাকে লিখিবে, না হয় সময় মতো এক দিবসের নিমিত্ত আসিয়া বলিয়া যাইবে। তোমার সহিত সাক্ষাৎ হওয়ার পর যেরূপ বন্দোবস্ত হইবে সেইরূপভাবে কার্য করিব। ইতি। এই পত্রপাঠ করিয়া বন্দ্যোপাধ্যায় মহাশয় আমাকে জিজ্ঞাসা করিলেন, এই পত্র পাঠ করিয়া তোমার মনে কোনরূপ সন্দেহ উপস্থিত হইয়াছিল কি? হ্যাঁ, কিন্তু পরে সে সন্দেহ দূর হইয়াছে। প্রথমে কি সন্দেহ উদয় হইয়াছিল? আমার মনে এই সন্দেহ উদয় হইয়াছিল যে রসিক বা তারণচন্দ্র প্রভৃতি কয়েকজন লোকের সহিত পরামর্শ করিয়া এইরূপ করিবার অভিসন্ধি করিয়াছিল, এবং চুরি করিবার নিমিত্তই উহারা সকলে আসিয়া বাগানে রসিকের অপেক্ষায় বসিয়াছিল। কিন্তু কার্যগতিতে রসিক তাহাদিগের নিকট গমন করিয়া কোনরূপ সংবাদ প্রদান করিতে পারে নাই। সুতরাং সমস্ত রাত্রি তাহাদিগকে বাগানের ভিতর বসিয়া থাকিতে হয় ও সংকল্পিত কার্য শেষ করিতে না পারিয়া পরদিবস প্রাতঃকালে তাহারা সেই স্থান পরিত্যাগ করিয়া পূর্ব প্রস্থান করে। পত্র পাঠ করিয়া প্রথমে আমার মনে এই প্রকার সন্দেহ আসিয়া উপস্থিত হয়। আরও আমার মনে হয় এই ঘটনার পর আরেকটা দিন স্থির হয়, সেই দিবসই উহারা এই কার্য সম্পন্ন করে। তা তোমার মনে যে সন্দেহ প্রথমে উপস্থিত হইয়াছিল তাহা নিতান্ত অযুক্তিযুক্ত নহে, কিন্তু পরিশেষে সে সন্দেহ দূর হইল কিসে? যখন আমি সেই পত্রের তারিখ দেখিলাম, তখন আমার সেই সন্দেহটা দূর হইল। দেখিলাম চুরির প্রায় 1.5 বৎসর পূর্বে যে পত্র লেখা হইয়াছে, সেই পত্রের সহিত বর্তমান চুরির যে কোনরূপ সংস্রব আছে তাহা আমার মনে হয় না। সুতরাং পত্রের তারিখ দেখিয়ে আমার সেই সন্দেহ দূর হইয়াছে। বন্দ্যোপাধ্যায় মহাশয় আমার কথা শুনিয়া আর আমাকে কিছু বলিলেন না। রসিকলাল সেই স্থানেই উপস্থিত ছিল। তাহার হস্তে সেই পত্রখানি প্রদান করিয়া কহিলেন, এই পত্রখানি পড়ো দেখি রসিকলাল। পত্রখানি হস্তে লইয়া রসিকলাল পাঠ করিতে আরম্ভ করিল, কিন্তু তাহা সুস্পষ্ট রূপে পাঠ করিতে পারিল না। কথা যেন জড়াইয়া জড়াইয়া বাহির হইতে লাগিল। তাহার অবস্থা দেখিয়া সকলেই মনে করিতে লাগিল রসিকলালের অন্তরে যেন পাপ আছে। পত্রপাঠ শেষ হইলে বন্দ্যোপাধ্যায় মহাশয় তাকে জিজ্ঞাসা করিলেন, এই পত্র লেখক তারণচন্দ্রটা কে? প্রথমে একটু ইতস্তত করিয়া পরিশেষে রসিকলাল উত্তর দিল, তারণচন্দ্র তাহার খুড়া। এ পত্রের অর্থ কি? অর্থ আর কিছুই নয়। যে দিবস তাহারা আসিয়া বাগানে আমার অপেক্ষায় বসিয়াছিল, সেই দিবস থিয়েটার দেখিতে যাওয়ার কথা ছিল। আরও কথা ছিল আমি গিয়া তাহাদিগের সহিত মিলিতে তাহারা একসঙ্গে গমন করিবেন। কিন্তু হঠাৎ আমার একটু অশুভ বোধ হওয়ায় আমি সেই সময় তাহাদিগের নিকট যাইতে পারি নাই, বা অপর কাহারও দ্বারা সংবাদ পাঠাইতেও সমর্থ হই নাই। কাজেই তাহারা আমার অপেক্ষায় বসিয়া বসিয়া সমস্ত রাত্রি অতিবাহিত করিয়াছিলেন, এবং পরিশেষে বাড়ি গিয়া আমাকে পত্র লিখিয়াছিলেন। তুমি যেমন যাইতে পারিলে না বা অপর কাহারও দ্বারা সংবাদ পাঠাইতে সমর্থ হইলে না, কিন্তু তাহাদিগের মধ্যে কেহ না কেহ আসিয়া অনায়াসেই সংবাদ লইয়া যাইতে পারিত। আর থিয়েটার দেখা কিছু এমন দুষ্কর্ম নহে যে তাহারা তোমার বাড়িতে না আসিয়া তোমার অপেক্ষায় চোরের মতো বাগানের ভেতর বসিয়াছিল। আপনি যাহা বলিতেছেন তাহা প্রকৃত, কিন্তু তাহাদিগের মধ্যে কেউই আমার বাড়ি জানিতেন না বলিয়া পূর্বের বন্দোবস্ত মতো তাহারা বাগানের ভিতর বসিয়াছিলেন। তাহারা চোর নহেন, সকলেই সম্ভ্রান্ত বংশীয় এবং আমার আত্মীয়। সুতরাং তাহাদিগের দ্বারা কোনো অনিষ্টীয় আশঙ্কা করা যাইতে পারে না। বিশেষ এ ঘটনা আজিকার নয়, বহু দিবসের। রসিকের কথাগুলো আমরা বিশেষ মনোযোগের সহিত শ্রবণ করিলাম। তাহার কথায় যদিও আমার কতক বিশ্বাস হইল, কিন্তু বুঝিলাম বন্দ্যোপাধ্যায় মহাশয় তাহার কথা একেবারে বিশ্বাস করেন নাই। তখন তিনি ক্রমে রসিককে নানা কথা জিজ্ঞাসা করিয়া তাহার খুড়ার বাসস্থান কোথায়, তাহার সঙ্গে আর কে কে আসিয়াছিল, তাহাদিগের বা বাড়ি কোথায় প্রভৃতি সমস্ত ব্যাপার জানিয়া লইলেন। সেই সকল বিষয়ে এরূপভাবে রসিককে প্রশ্ন করিলেন
যাহাতে রসিক কিছুমাত্র বুঝিতে পারিল না যে পুলিশের সন্দেহ এতক্ষণ পরে তাহাদিগের উপর পতিত হইয়াছে। রসিক ও ভবকে তাহাদিগের বাড়িতে রাখিয়া সময় মতো আমরা সেই স্থান হইতে বহির্গত হইলাম। পথে আসিয়া দ্রুতগামী একখানি গাড়ি ভাড়া করিয়া তারণচন্দ্রের গ্রামাভিমুখে চলিলাম। সেই গ্রাম হাবড়া হইতে বহুদূরে নহে, কয়েক ক্রোশের মধ্যেই স্থাপিত। গ্রামে গমন করিয়া তারণকে তাহার বাড়িতেই পাইলাম। প্রথমে কোনো কথা না বলিয়া উহাকে একেবারে বন্ধন করিলাম। তারণ নিতান্ত বিস্মিতের ন্যায় জিজ্ঞাসা করিল, মহাশয়, কি হয়েছে? হঠাৎ আমাকে এরূপে বন্ধন করিতেছেন কেন? কেন বন্ধন করিতেছি তাহা তুমি জিজ্ঞাসা করিতেছ? কলিকাতায় কি কার্য করিয়া আসিয়াছ তাহা তোমার কি স্মরণ নাই? তোমার সমস্ত মন্ত্রণা বিফল হইয়াছে। রসিক সকল কথা বলিয়া দিয়াছে, বুঝিতেই তো পারিতেছ। রসিক যদি সকল কথা না বলিয়া দিবে তাহা হইলে আমরা এই স্থানে আসিব কেন, এবং তোমার বাসা কিরূপে সন্ধান করিয়া লইব? আমাদিগের কথা শুনিয়া তারণচন্দ্র একেবারে যেন মৃতবৎ হইয়া পড়িল। কিয়ৎক্ষণ তাহার শ্বাস প্রশ্বাস বন্ধই হইয়া গেল। কোনরূপ বাং নিষ্পত্তি না করিয়া সেই স্থানে বসিয়া পড়িল। তারণের এইরূপ অবস্থা দেখিয়া আমাদিগের মনে আরও সাহস হইল। তখন পুনরায় তাহাকে কহিলাম, দেখো তারণ, যখন সমস্ত কথা প্রকাশ হইয়া পড়িয়াছে তখন তুমি আমাদিগকে আর মিথ্যা কষ্ট দিও না। অপহৃত দ্রব্যাদি সমস্ত আমাদিগের সম্মুখে আনিয়া উপস্থিত করো, নতুবা তোমার অদৃষ্টে যে কিরূপ দুঃখ আছে তাহা আমি এখন কল্পনা করিয়াও ভাবিতে পারিতেছি না। আমাদিগের কথা শুনিয়া তারণচন্দ্র প্রথম দুই একবার বলিল, আমি ইহা কিছু জানি না। রসিক মিথ্যা করিয়া আমার নাম বলিয়া দিয়াছে। পরিশেষে কিন্তু ইচ্ছা করিয়া হোক বা অনিচ্ছা সত্ত্বেই হোক তারণকে সকল কথা বলিতে হইল। তাহার সঙ্গে অপর কোন কোন ব্যক্তি ছিল তাহাদিগের নামও করিয়া দিতে হইল। আর অপহৃত দ্রব্যাদি যাহা যেখানে রাখিয়াছিল এক এক করিয়া তাহার সমস্তই বাহির করিয়া দিতে হইল। সেই সকল দ্রব্যের অধিকাংশই গ্রামের বাইরে ময়দানের মধ্যে প্রথিত করিয়া রাখা হইয়াছিল। অপর আসামিকে ধৃত করিয়া এবং অপহৃত সমস্ত দ্রব্য সঙ্গে লইয়া আমরা কলকাতায় আসিলাম। আমাদিগের কার্য দেখিয়া ঊর্ধ্বতন কর্মচারীরা এবং পাড়া প্রতিবেশী সকলে যেন সন্তুষ্ট হইল। রসিকের মুখে তেমনি ভয় ও বিষাদের ছায়া পড়িল। রসিক প্রথমে সমস্ত কথা অস্বীকার করিল, কিন্তু পরিশেষে কহিল, কিন্তু আমি কি করিব? খুড়া মহাশয়ের কুপরামর্শে পড়িয়াই আমি এই কার্য করিয়াছি। এই কার্য সম্পন্ন করিবার নিমিত্ত প্রায় 2 বৎসর হইতে আমরা ক্রমাগত চেষ্টা করিয়া আসিতেছি, কিন্তু এই বৃদ্ধার সাবধানতার নিমিত্ত কোনো রূপেই কৃতকার্য হইতে পারতেছি না। যে রাত্রিতে চুরি করিবার বন্দোবস্ত হইয়াছে, যখন আমি আমার শয্যা ত্যাগ করিবার বাসনা করিয়াছি, তখনই বিদ্যা জাগরিত হইয়াছে। অমনি আমাদিগের কার্য ব্যাঘাত করিয়াছে। যখন দেখিলাম কোনরূপেই আমাদিগের মনোবাঞ্ছা পূর্ণ করিতে পারিলাম না, তখন বাধ্য হইয়া আমাদিগকে সেই উপায় করল। এই নিমিত্তই এই 3য় সংখ্যক আসামিকে আমাদিগের দলে প্রবিষ্ট করাইতে হবে। ইনি ডাক্তারখানায় কর্ম করেন, সুতরাং ইহার দ্বারা সহজেই ক্লোরোফর্মের সংগ্রহ হইল। যখন দেখিলাম বৃদ্ধা অচেতনবৎ নির্দিত হইয়া পড়িয়াছে, তখন শিশি হইতে কিয়ৎ পরিমাণ ক্লোরোফর্ম লইয়া একখানি পূর্ব সঞ্চিত রুমালে ঢালিয়া বৃদ্ধার নাসিকার নিকট রাখিলাম। ক্রমে বৃদ্ধা অজ্ঞান হইয়া পড়িল। তখন আমি গৃহের দরজা খুলিয়া বাইরে গেলাম। সদর দরজা খুলিয়া যেখানে সকলে অপেক্ষায় করি বসিয়াছিল সেই স্থানে গমন করিলাম। আমার নিকট সমস্ত অবস্থা শুনিয়া উহারা আমার পশ্চাৎ গৃহের ভেতরে প্রবেশ করিল। সেই স্থানে লোহার সিন্ধুকের চাবি থাকিত, তাহা আমি জানিতাম। সেই বাক্স আমি উহাদিগকে দেখাইয়া দিলাম। পরিশেষে উহাদিগের সাধ্যমতো সমস্ত দ্রব্য বাহির করিয়া প্রস্থান করি। অপর রুমালখানিতে অতি সামান্য মাত্র ক্লোরোফর্ম ঢালিয়া আমার নিকটে ফিরিয়া রাখিলাম। ইচ্ছা যাহাতে আমারও সামান্য নেশা হয়, কারণ আমিও ভব যদি একইভাবে পড়িয়া থাকি তাহা হইলে আমার সন্দেহ হইবে। আমার যতটা নেশা হইয়াছিল বলিয়া আপনারা স্থির করিয়াছিলেন, বাস্তবিক ততটা নেশা আমার হইয়াছিল না। তা উহারা চুরি করিলে তোমার কি লাভ ছিল? আমাদের মধ্যে এই বন্দোবস্ত ছিল, যে পর্যন্ত গোলযোগ না মিটিবে তত দিবস পর্যন্ত সমস্ত দ্রব্যই লুকায়িত থাকিবে। গোলযোগ মিটিয়া গেলে আমরা সকলে মিলিয়া উহা বন্টন করিয়া লইব। আমি লইব অর্ধেক, 1/4 লইবেন খুড়া মহাশয়, অবশিষ্ট অপর কয়েকজনের মধ্যে বিভক্ত হইবে। যা হোক, কত রাত্রিতে এই কার্য তোমরা করিয়াছিলে? প্রাতঃকাল 4টি হইতে 5টার মধ্যে।
গৃহের ঘড়ির অবস্থা সেরূপে হইয়াছিল কেন? তাহার কারণ ছিল, পাড়ার 2-1 লোক 10:30টার সময় ভবর সহিত সাক্ষাৎ করিতে আসিয়াছিল। তাহাদিগের ওপর সন্দেহ পড়িবে এবং আমাদের উপর একেবারে পড়িবে না বলিয়া ঘড়ির কাঁটা ঘুরাইয়া সেই স্থানে রাখিয়াছিলাম। তা সেই সময় পাড়ার লোক এখানে যে আসিয়াছিল, এই কথা তো তোমরা কেহই এ পর্যন্ত বলো নাই। ভয়তো কেহ বলে নাই, কিংবা হয়তো ভুলিয়া গিয়া থাকিবে। ভব সেই স্থানে উপস্থিত ছিল। সে তখন কহিল, রসিক যাহা বলিল তাহা সত্য, এ কথা আমার মনেই ছিল না। গৃহের পশ্চিম দিকের দরজায় অস্ত্রের চিহ্ন ছিল কেন? বাইরের লোক অস্ত্র দ্বারা সেই দরজা গুলিয়া গৃহের ভিতর প্রবেশ করিয়াছে, ইহাই সাধারণকে দেখাইবার নিমিত্ত। এইরূপে অনুসন্ধান শেষ করিয়া আসামিগণকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা হইল। সেই স্থান হইতে মোকদ্দমা দায়রায় গেল। দায়রার জুরির বিচারে রসিক, তারণ এবং অপর 2 ব্যক্তি, রসময় ও প্রিয়নাথ, সকলেই 7 বৎসরের নিমিত্ত কারাগারে প্রেরিত হইল। বৃদ্ধা তাহার সমস্ত দ্রব্য সামগ্রী লইয়া আপনার গৃহে প্রস্থান করিল। রসিক যেমন করিল, তাহার ফলও তেমনি পাইল।